বলেই টক দই তুলে দিল রনর পাতে। এদিকে মায়ের এহেন আশকারায় মৌনতার শরীর থরথর করে কাঁপল। সে বাঁচতে চাইল এই হিংস্র পুরুষের খপ্পর থেকে। সে অনুনয় করে দেওয়ান মির্জাকে বলে উঠল। দাদু তুমিও চলো ঘরে। দেওয়ান মির্জা উত্তর করবার আগেই খাওয়া শেষ করে রণ বলে উঠল। পরীক্ষা দিবি তুই, তো দাদু ভাই না। চল আমার সাথে। দাদু নাতির বহু ভালোবাসা হয়েছে, এবার আমার সঙ্গে ভালোবাসা হোক তোর। রণর এহেন কথায় সকলের চোখ কপালে উঠল। পরিস্থিতি বাগে আনতে চোখ মুখ কঠিন করে রণ বলে উঠল। উপমা হিসেবে ব্যবহার করেছে, চোখ উল্টানো কিছুই নেই। বলেই বড় বড় কদম ফেলে নিজের ঘরে গিয়ে ঢুকল। রনর কক্ষের দরজার সামনে বুকে বই চেপে ধরে দাঁড়িয়ে আছে মৌন। বাড়ির সকল মানুষ আজ কেমন নির্দয় তার প্রতি। রেনুমা পর্যন্ত তাকে বাঁচাতে আসছে না। বিগত দিনে পিয়াল যা পড়িয়েছে সব ভুলে গেছে সে। বীজগণিতের সূত্রগুলো পর্যন্ত মনে নেই। বিজ্ঞ শিক্ষকের ন্যায় রণ শুরুতেই তাকে সূত্রগুলো ধরবে এটা মৌনতা জানে, কিন্তু সেসব তো তার খিলুতে নেই। এবার তবে উপায় কি? মনতার ভাবনার মাঝে রমরমে আওয়াজ ভেসে এলো। অযথা সময় অপচয় করছিস তুই, ভেতর আয়। রনর গলায় চমকে উঠল মৌন। ভেতর থেকে দরজা লাগানো, অথচ মানুষটা কি করে তার উপস্থিতি টের পেল ভেবেই ঘেমে উঠল মৌন। ভাইয়া কি জাদু জানে, নাকি ঘরের বাইরেও তার চোখ ঘুরে বেড়ায়? মনের ভাবনা ফেলে গুটিসুটি পায়ে মাথা নিচু করে ভেতরে ঢুকলো মৌন। রনর ঘরের কোনায় একটা রিডিং টেবিল আছে। সেই টেবিলে এর আগেও পড়তে বসেছে মৌন। পড়ার চাইতে মার চলে বেশি এখানে। তারপর সন্তপর্ণে নিঃশব্দে চেয়ার টেনে বসে বইয়ের প্রথম অনুশীলন খুলল। রণ গলা ঝেড়ে ঝুড়ে পাশের চেয়ারে বসতেই দরজায় কেউ নক করলো। এসো ছোট মা। এবারও মৌনতার চোখ বিস্ফোরিত হলো। কারো অবয়ব না দেখে কিভাবে এই মানুষটা সকলের উপস্থিতির নাম সহ টের পাচ্ছে তা জানার জন্য তার মন আকুপাকু করলো। এই গুণ তার মধ্যে যদি কোনোভাবে ট্রান্সফার করা যায় তবে পাড়ার বেশ সুনাম অর্জন করবে সে। সকলের কাছে মৌনতা জাদু জানে বলে ডাক ঢোল পিটিয়ে সম্মানের চূড়ান্ত পর্যায়ে অবস্থান করতে পারবে। মৌনতার কল্পনার মাঝেই ঘরে ঢুকলো শায়লা। এরপর আঁচলের তলা থেকে একটা টনটনের শক্ত কঞ্চি বের করে টেবিলের ওপর আলগোছে রেখে চোখে মুখে প্রতিশোধ পরায়ণতার ভাব নিয়ে বলে উঠল। যখন প্রথমবার ফেল মেরেছিল তখনই এইটা বানিয়েছিলাম, কিন্তু তোর দাদুর কারণে কোনো দিনও ওর পিঠে চালাতে পারিনি। আদর ভালো, কিন্তু অতিরিক্ত আদরে মানুষ বাদর হয়। মানুষ তোর দাদুর ভয়ে কিছু বলতে না পারলেও আড়ালে ফিসফিস করে কটু কথা শোনায়। মা হয়ে এসব সহ্য করতে আমার কষ্ট হয়। ভিখারি যেভাবে মানুষের কাছে ভিক্ষা চায় সেভাবে তোর কাছে ভিক্ষা চাচ্ছি বাবা, একটু মানুষ করে দে ওকে। ম্যাট্রিকটা পাস করলেই কারো হাতে তুলে দিয়ে শান্তির ঘুম ঘুমাবো। পাড়াপড়শির দেয়া লজ্জা অপমান আমার ঘুম হয় না। বলতে বলতে কেঁদে ফেললেন শায়লা। মেয়েটাকে নিয়ে বড্ড ভুগছেন তিনি। গুটি কয়েক ভালো সম্বন্ধ পর্যন্ত ভেস্তে গেছে মেয়ের দূরদর্শিতার কারণে। মেয়ের ছেলে মানুষই এখন সকলের কাছে মজা লাগলেও পরে এই মেয়েই সকলের চক্ষুশূল হবে। অতিরিক্ত বেয়ারা মেয়েকে কে পছন্দ করবে? শায়লাকেই তো সব ভুগতে হবে, তাই না? শায়লা রাহেন কঠিন কথা প্রথমবারের ন্যায় মৌনতার মাথায় দুশ্চিন্তার ঢেউ তুলল। নিজেকে কেমন অপরাধী আর অপদার্থ মনে হলো। তারও কান্না পেল, কিন্তু শক্ত হয়ে নিশ্চুপ হয়ে বসে রইল। চোখ মুছে বেরিয়ে গেলেন শায়লা। শায়লা যেতেই মৌনতাকে রণ শুধালো। a+b² সূত্র বল। এবার ঘাবড়ালো না মৌন। সেই সূত্রটা পারে না, এটা তার ব্যর্থতা। ফর্সা গোলাপি হাত জোড়া নিঃশব্দে রণর পানে বাড়িয়ে মাথা নত করে বলল। বাড়ি মারো রণ ভাই, আমি এই সূত্র পারি না। মৌনতার অপরাধী মুখের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল রণ। এরপর কঞ্চি ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে বলল। তুই অতিরিক্ত চঞ্চল মৌন। চঞ্চলতার জন্য তোর ব্রেন অশান্ত থাকে, যা তোকে ভুলও মনে করে ফেলে। এবার একটু স্থির হ। ছোট মার চাচ্চু তোর জন্য অনেক কষ্ট পাচ্ছে। এবারও ফেল করলে তার মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা পাবে। তুই কি তাদের মাথা সবসময় নিচু করিয়ে রাখবি? বাবা মায়ের লজ্জানতে মাথা দেখতে তোর ভারী আনন্দ হচ্ছে বুঝে? মৌন চোখ তুলে অসহায়ের ন্যায় রণর পানে তাকালো। এরপর কম্পিত গলায় বলল। এবার আমি পাশ করব রণ ভাই, তুমি আমাকে বলো আমার কি কি পড়তে হবে। আজ মৌনতাকে কোনো ধমক, চোখ রাঙানি বা কটু কথা কিচ্ছুটি বলল না রণ।
সে ধৈর্যবান শিক্ষকের ন্যায় মৌনতাকে বোঝাতে লাগলো। ধীরে ঘন্টাদের যেতেই কিছুটা ফ্রি হলো মৌন। এরপর সে সময় সুযোগ বুঝে আগ্রহ ভরা চোখ মুছে শুধালো। কাউকে না দেখে কিভাবে তার নাম বলে ফেললে তুমি রণ ভাই? রণ স্বাভাবিক মুখে শুধালো। তুই শিখতে চাস? তাৎক্ষণিক মাথা নাড়ালো মৌন। রণ অল্প হেসে বলল, এর জন্য চিকন বুদ্ধি দরকার। তোর বুদ্ধি তো মোটা, কিভাবে শিখবি? তাহলে বুদ্ধি চিকন করার টেকনিক শেখাও। শেখাবো, যদি শরীরটা টিপে দিস। লম্বা সময় গাড়ি চালিয়ে শরীরে ব্যথা এসেছে, দিবি? মৌন খুশিতে ডগমগ হয়ে বলল, শুয়ে পড়ো, এক্ষুনি দিচ্ছি। সুযোগ লুফে নিয়ে উপুর হয়ে শুয়ে রইল রণ। মৌনতা তার নরম হাতটা রণর কোমরে লাগিয়ে ধীরে ধীরে চাপ প্রয়োগ করলো। অজানা শিহরণে বালিশ খামচে ধরে রণ চোখ বুঝে আনমনে বলে উঠল, শরীর জোরে যে আগ্নেয়গিরি জ্বালিয়ে দিচ্ছিস, তা তুই ছাড়া কে নেভাবে? মনু, তুই কি শীতল বসন হয়ে আমায় ভেজাতে পারবি, নাকি আগুনে দগ্ধ হয়ে আমার ভস্মীভূত ছাই দেখার জন্য অপেক্ষা করবি? সকাল থেকে মির্জাবাড়িতে শুরু হয়েছে অদম্য হইচই। বাড়ির সকলেই চূড়ান্ত ব্যস্ত। তার চাইতেও ব্যস্ত আক্কাস। তার ভাব গাম্ভীর্য বলে দিচ্ছে এ বাড়ির সব কিছুতেই তার আধিপত্য। সে ছাড়া কোনো কিছুর সমাধান নেই। কাজের মেয়ে চামেলি আজ রান্নাঘর থেকে বের হয়ে দুনিয়া দেখতে পারেনি। রেনুমা শায়লা দুজনেই নিজ নিজ কাজে ব্যস্ত। দেওয়ান মির্জা বাজারে গেছেন জরুরি কাজে, ফিরবেন একটু পর। রণ নিজ ঘরে বসে বসে ল্যাপটপের নিজের কিছু কাজ গুছাচ্ছে। এমন সময় দরজায় নক পড়ল। ল্যাপটপ বুঝে রেখে রণক গলা বাড়িয়ে ডাকল। এসো ভাইয়া। রণর সম্বোধনে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল রেনুমার বড় ছেলে সৌম্য। ছেলেটা রণর বিপরীত, খুব সহজ সরল আর মিশুকে। মানুষের সাথে ঝামেলা এড়িয়ে চলতে বেশি পছন্দ করে। তার সেই সাথে সকলের আপন করে নেবার অদ্ভুত ম্যাজিক আছে তার কাছে। মির্জা বাড়ি থেকে শুরু করে পুরো ফতেহপুর গ্রামের সৌম্যর প্রশংসা শোনা যায়। দেখতেও রণর থেকে আলাদা। তাদের দু ভাইয়ের চেহারায় কোনো মিল নেই। সৌম্য দেখতে রেনুমার মতো টকটকে ফর্সা, উচ্চতায় সৌম্যর থেকে 4 ইঞ্চি খাটো, কিন্তু চেহারা রণকে ছাপিয়ে। হয়তো শ্যামবর্ণের জন্য রণর সৌন্দর্য কিছুটা চাপা পড়েছে। সৌম্য রণর বিছানার কোণে বসে উচ্ছ্বাসিত গলায় বলল, কিভাবে বুঝলি আমি? বুঝতে পারি ভাইয়া, যেখানে অন্ধকারে চোখ বেঁধে পথে নিশানা খুঁজে শত্রু বধ করে, সেখানে কাছের মানুষের চরণ বুঝবো না? এসব ট্রেনিং দেয় ওরা তোকে? আরো অনেক কঠিন, সময় করে বলবো। আচ্ছা, ওরা ওখানে তোকে তোর প্রিয় মাংস ভুনা খেতে দেয় রোজ রোজ? সৌম্যর উজ্জ্বল চোখের পানে তাকিয়ে অল্প হাসল রণ। এরপর বলল, আমি খুব ব্যাকওয়ার্ড রেঞ্জে থাকি ভাইয়া। খুব কম পরিমাণ খাবার খেয়ে সার্ভাইভ করতে হয় আমাকে। মাঝে মাঝে না খেয়ে কাটিয়ে দিতে হয় 2-3 দিন। গভর্নমেন্ট থেকে আমাকে প্যাকেটজাত খাবার সার্ভ করে, ওইসব টেস্টলেস। তুমি মুখে দিয়েই বমি করবে। রণর কথায় সৌম্য কষ্ট পেল। তার ভাই ইচ্ছে করে কমান্ডো ট্রেনিং নিয়ে ভয়াবহ বর্ডার পাহাড় জনমানবহীন ভয়ানক জায়গা বেছে নিয়েছে। এখানে যে কোনো সময় মৃত্যু চিৎকার করে ডাকে। বেশ কয়েকবার অনুরোধ কান্নাকাটি করেও তাকে ফেরানো যায়নি। ধীরে ধীরে সেসবে অভ্যস্ত হয়ে গেছে বাড়ির সকলে। রণর সামনে বাড়ির সকলের কান্নাকাটি ছিল চোর না মানে ধর্মের কাহিনীর মতো। তাই সকলে তাকে আর অনুরোধ করেনি, ছেড়ে দিয়েছে নিজের মতো। সৌম্যকে নিশ্চুপ দেখে রণ শুধালো, সিরিয়াস কিছু বলতে এসেছিলে? সৌম্য মুখের হাসি থামিয়ে মাথা ঝাঁকালো। এরপর নত মস্তিষ্কে ধীর গলায় বলল, অনু বলেছে একটু তাড়াতাড়ি আমাদের যেতে। ওরা আজই আদ করে রাখতে চাইছে। আগামী সপ্তাহে বিয়ে। দাদাভাই আজ শুধু আংটি পরাতে চাইছে। তুই তো জানিস বিয়েটা অনেক দিন ধরে ঝুলে আছে, আর দাদা ভাইয়ের উপর কারো কথা বলার হিম্মত নেই। যদি দাদা ভাইয়ের সাথে বিষয়টা নিয়ে একটু কথা বলতি। কথাগুলো শেষ করে ভরসাযোগ্য চাহনি নিক্ষেপ করে রণর কঠিন মুখের পানে তাকিয়ে রইল সৌম্য। রণ সৌম্যর মনের কথা স্পষ্ট বুঝল। অনু আর সৌম্য দুজন দুজনকে প্রায় 9 বছর ধরে ভালোবাসে। ভালোবাসার মানুষকে দূরে রাখার কষ্ট কতটা হৃদয়ে পোড়ায় তার রণর থেকে বেশি আর কে জানে। এদিকে দেওয়ান মির্জা একটু খামখেয়ালি টাইপের মানুষ। সোজা জিনিস কঠিন করে করতে তিনি পছন্দ করেন। যেখানে দুটি মানুষ দুজনকে চাচ্ছে, এই দুই পরিবার পর্যন্ত রাজি, সেখানে আংটি পরানো অযৌক্তিক। রণ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, ঠিক আছে, আমি বাবার মার সাথে কথা বলে দাদা ভাইয়ের সাথে কথা বলবো। তুমি ভেবো না, তাছাড়া শহরে বা দূরে কোনো আত্মীয় স্বজন নেই আমাদের, যা আছে সব গ্রামে। আজ আগত হলে 1 সপ্তাহ বিয়ের আয়োজন অসম্ভব কিছু নয়। আমি দাদা ভাইকে বোঝাবো।
ভাইয়ের প্রতি বরাবর ভরসা করে সফল হয়েছে সৌম্য। আজও যে তার বিপরীত হবে না তা সৌম্যর বিশ্বাস ছিল। পকেট থেকে রনর পছন্দের একটা মিন্ট চকলেট বের করে সৌম্য উচ্ছ্বসিত গলায় বলে উঠল। আগামীবার যখন ফিরবি তখন তোকে একটা বাইক গিফট করব। সৌম্যর বাহুতে ছোট পাঞ্চ মেরে রণ বলে উঠল। ঘুষ দেওয়া হচ্ছে? এসব ছোট ঘুষ আমার পোষাবে না। সৌম্য চট করে বলে উঠল। অনুর ছোট বোন তনু খুব সুন্দরী, ডাক্তারি পড়ছে, তাহলে ওকে এনে দেই। রণ দুহাত জোর করে বলে উঠল। মাফ কর ভাই, আমার কোনো ঘুষের দরকার নেই। এমনিতে তোর বিয়ে 1 সপ্তাহের মধ্যে করিয়ে দেবো আমি। সে কি, বিয়ে করবি না? কখন না বললাম? তাহলে তনু কি সমস্যা? বলেই তনুর একটা ছবি রণর সামনে মেলে ধরল সৌম্য। রণ সেই ছবি না দেখেই নাক উঁচিয়ে বলল। মন ও গাধিদার সামনে পৃথিবীর সমস্ত সৌন্দর্য ফিকে বড় ভাইয়া। সৌম্য কথাটা শুনল না, তার আগেই কর্কশ শব্দে তার ফোন বেজে উঠল। ফোনটা করেছে অনু। সৌম্যরা কখন ওদের বাড়িতে যাবে তা জানতে কল করেছে। ঝটপট ফোন কানে তুলে রণকে হাত ইশারা করে বেরিয়ে গেল সৌম্য। রণ ঠোঁট গোল করে শ্বাস ছুড়ে ওয়াশরুমে পা বাড়ালো। দুপুরের আগে আগে বসন্তপুর গ্রামে তাদের যেতে হবে। দূরত্ব বেশি নয়, 30 মিনিটের রাস্তা। দুপুরের খাবার আয়োজন ও বাড়িতেই। রেনুমা শায়লা গায়ে দামি জামদানি জড়িয়ে আভিজাত্য চলেন বেরিয়ে এলেন। বয়স তাদের সৌন্দর্যকে ছুঁতে পারেনি। দেওয়ান মির্জার মনে হয় তার ছেলের বউ কম, মেয়ে দুটো আজও সেই কিশোরী বয়সেই আটকে আছে। মেয়েতুল্য পুত্রবধূর সৌন্দর্যে বৃদ্ধি তৃপ্তির হাসি হাসেন। আজ মৌনতার দাদি বেঁচে থাকলে তার পরিবার পরিপূর্ণ হতো। সেই সাথে বড় নাতির বিয়েতে কত খুশিই না হতেন তিনি। দাওয়ায় বসে ফল মিষ্টি আরও আনুষঙ্গিক জিনিসপত্র চেক করছেন দেওয়ান মির্জা। এমন সময় শার্টের হাতা গুটাতে গুটাতে উপস্থিত হলো রণ। সদ্য গোসল সেরে বেরিয়েছে, শরীরে বেলি ফুলের সাবানের গন্ধ। নাতির উচ্চতা আর গম্ভীর্যতায় মুগ্ধ হলেন দেওয়ান মির্জা। তিনি হাসি ঠোঁটে বললেন। এখনো তৈরি হলো না দাদা? রণ দেওয়ান মির্জার হাত থেকে লিস্টের কাগজ কেড়ে নিয়ে বলে উঠল। কিছু কথা ছিল দাদা ভাই। কাজের বাহানায় দেওয়ান মির্জা অন্যমনস্ক হয়ে বললেন। বলো, শুনছি। কথাটা জরুরি। গম্ভীর গলা রণর। এবার নড়ে চড়ে বসলেন বৃদ্ধ। এরপর বললেন। ভাইয়ের আকদ আজই হোক। বিয়েটা অনেকদিন ধরে চলে আছে, আমার যখন তখন ফেরত যেতে হবে। আজ রাতে হেডকোয়ার্টার থেকে ফোন এলে আজই ফিরে যেতে হবে। তাই চাচ্ছিলাম আজই বিয়ে পড়ানো হোক। 1 সপ্তাহ পর বউ তুলে আনলেই হবে। বৃদ্ধ থমথমে মুখে শুধালেন। সৌম্য কিছু বলেছে তোমায়? ভাইয়ের সাথে আমার এখনো দেখা হয়নি, মাত্র শুনলাম সকালে নাকি ঢাকা থেকে এসছে। দেওয়ান মির্জা ইতস্তত করে বললেন। আত্মীয় স্বজন ছাড়াই বিয়ে হবে? আত্মীয় স্বজন কোথায় পেলে দাদা ভাই? মঈন মাহির গত রাতে এসেছে, ভাইও এসেছে। তোমার তো কোনো মেয়েও নেই। বাবার 2-4 জন বন্ধু আর ছোট মা সবাই গ্রামেই আছে। সহজ জিনিস হয়তো কঠিন, আর কি লাভ? রণর সাথে যুক্তি নিয়ে কুলাতে পারবেন না দেওয়ান মির্জা, তাই কথা বাড়ালেন না। তাছাড়া ছেলেটার মনে ভয় নামক বিশেষণের উপস্থিতি নেই। কাউকেই পরোয়া করে না সে, তাই অযথা কথা খরচ করলেন না তিনি। শুধু বলে উঠলেন। তোমার চাচাকে বলো আকরাম গাজীকে ডাকতে। রণ উঠে দাঁড়িয়ে বলে উঠল। আগিয়ে বলেছে, আপনি তৈরি হন, একটু পরই আমরা রওনা দেব। রণ লম্বা পা ফেলে বাড়ির ভেতরে ঢুকে গেল। দেওয়ান মির্জা তাকিয়ে তার চলার ধরন দেখলেন। রণকে দেখলেই তার বুক কেঁপে ওঠে। মনে হয় দেওয়ান মির্জার দাদা রেদওয়ান মির্জা হেঁটে যাচ্ছেন, যার পদচ্ছাপে কম্পিত হতো মাটি, উড়ত্ত ধুলো, যার এক কথা 100 কথার সমান, এবং যার তর্জনী আঙ্গুলের ইশারায় থরথর কপাত মির্জা বাড়ির প্রত্যেকে। নিজ পুত্রের ঘরে এমন জলজান্ত বাঘ দেখে আনমনে দেওয়ান মির্জা বলে উঠল। তবে কি মির্জা বাড়ির ভবিষ্যৎ কর্ণধার মির্জা ইফতেহান রণ? সকলেই তৈরি হয়ে গেটের সামনের গাড়ির কাছে এসে দাঁড়ালো। আক্কাস ফল মিষ্টি আরো নানান জিনিসপত্র গাড়িতে তুলছেন। মেরুন রঙা একটা আনারকলি আর সোনালি ওড়না চুড়িদারে গায়ে জড়িয়ে হেলে দুলে বেরিয়ে এলো মৌনতা। পিঠসম চুলগুলো একপাশে বিনুনি করা, কানে সোনালি খয়েরি মিশেলের ঝুমকা, হাত ভর্তি সোনালি চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে কালো টিপ। মৌনতাকে দেখে মৌনতার বড় ভাই মাহির চোখ মুখ কুঁচকে থমকে উঠল। এত সেজেছিস কেন? ওখানে কি তোর বিয়ে হচ্ছে? যা লিপস্টিক মুছ, টিপ খোল। মৌন মাথা নিচু করে ওড়নার খুঁট আঙুলে মোচড়াতে লাগলো। এমন সময় সৌম্য এগিয়ে এসে হেসে মৌনতার মাথায় হাত বুলিয়ে বলে উঠল। এভাবে ধমকাচ্ছিস কেন ওকে? আর ও তোকে ঠিকই সেজেছে।
টিপ ছাড়া আমাদের মন রানীকে মোটেও ভালো দেখায় না। মনে হয় কি যেন নেই। মাহির তবুও গজগজ করে শায়লাকে বলে উঠল, তোমার মেয়েকে কিন্তু ঠাটিয়ে মারবো মা। এক্ষুনি বলো এই লাল জামা খুলে ভদ্র কোনো কালার পরতে, নইলে ওকে আমার গাড়িতে নেবো না আমি। সকলের সামনে ভাইয়ের হম্বিতম্বিতে মৌনতার কান্না পেল। এমন সময় ভারী গলা ভেসে এলো। আমার গাড়ি দেয় মনো। মৌনতা উপরে চোখ তুলে সামনে তাকালো। শুভ্র পাঞ্জাবি গায়ে জড়িয়ে হাত গুটিয়ে এগিয়ে আসছে রণ। কাট ক্লিন শেভের শ্যামলা চোয়াল, তীক্ষ্ণ নাক, বাদামি ঠোঁট আর ভয়ঙ্কর চোখ, সঙ্গে মিলিটারি কাটিং চুল। গায়ের পাঞ্জাবিতে রণর সৌন্দর্য যেন চোখে আগুন লাগিয়ে দিল সকলের। মৌনতা নির্লজ্জর মতো রণর পানে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কেমন দম্ভ নিয়ে হেঁটে আসছে রণ। পদযুগলের পিষ্টনে মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। সকলকে মারিয়ে মৌনতার সামনে এসে দাঁড়ালো রণ। এরপর বলল, আমার সঙ্গে জিপে আয়, একে গাড়ি চালাতে বোরিং লাগে। আর অনুদের বাড়ি আমি চিনি না। ছোট মা বলল তুই নাকি চিনিস। মৌনতা মাথা ঝাঁকালো। এমন সময় মঈন বলে উঠল, রন ভাই, আমিও চিনি ভাবিদের বাড়ি, আমি তোমার সঙ্গে যাই। রণ মঈনের কথার জবাব না দিয়ে ধমকে বলে উঠল, তুই সবসময় লেট লতিফ। মনোতা সাবড়ি, জিপে উঠবি নাকি তোকে পিছিয়ে দিয়ে চলে যাব? ভয়ে মৌনতা জিপে ওঠার জন্য দরজা খুলতে চাইল, কিন্তু খুলল না। মৌনতার হাতসহ গাড়ির দরজার গ্রিপ টেনে ধরে রণ বলে উঠল, মমির শরীর ভাত খাসনি নাকি ও বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাবি বলে দুদিন ধরে পেট খালি রেখেছিস? মৌনতা উত্তর না দিয়ে নিশ্চুপ জিপে উঠল। কাউকে কিছু না বলে সৌম্যকে চোখ ইশারা দিয়ে ঠোঁটে বাঁকা হাসি টেনে চোখে কালো সানগ্লাস তুলল রণ। এরপর ঠোঁট কামড়ে ক্লাচে পা চেপে স্টিয়ারিং হুইল ঘুরিয়ে ছুটল বসন্তপুর গ্রামের উদ্দেশ্যে। ধীরে ধীরে মির্জাবাড়ির গাড়ির বহর চলতে লাগলো। রণ সবাইকে ছাড়িয়ে অনেক দূর। যখন আর কারোর গাড়ির দেখা যাচ্ছে না, তখন এলো সাইডে গাড়ি রেখে সৌম্যকে মেসেজ পাঠালো রণ। আমাদের দেরি হবে, কেউ জিজ্ঞেস করে বলো মৌনতা পথ ভুলে গেছে। এরপর ইউটার্ন নিয়ে অন্য রাস্তা ধরল রণ। মৌনতা চেঁচিয়ে উত্তেজিত গলায় বলল, পথ তো এটা না ভাইয়া, তুমি ভুল পথে যাচ্ছ। হুইলে হাত রেখে মৌনতার পানে অদ্ভুত মায়ায় তাকিয়ে রণ বলে উঠল, তুই আছিস কি করতে? আমাকে সঠিক পথে নিশানাতে, পথ চিনে নে বলেই তো তোকে শহরই বানালাম। বলে স্পিডে বাড়ালো। এলোমেলো বাতাসে মৌনতার চুল আর ওড়না ওড়ে রণর নাক মুখ ঢেকে দিল। সেই সাথে রিনিঝিনি মূর্ছনায় বেজে উঠল চুড়ি আর ঝুমকা। সেগুলো না সরিয়ে হাসি মুখে গাড়ি চালাতে ব্যস্ত হলো রণ। মৌনতা ভয়ে ভয়ে ওড়না চুল আটো করতে নিলেই রণ হুঁশিয়ারি করলো, মেরে ফেলবো মৌন, আমার ভালো লাগছে, সরাস না প্লিজ। গ্রাম পেরিয়ে শর্টকাট রাস্তা ধরে উপজেলা সদরে এসে থামল রণর কালো জিপ। মৌনতার চারপাশে অবলোকন করে ভয়ে ভয়ে বলল, এটা ভাবিদের বাড়ির রাস্তা নয় রণ ভাই, তুমি ভুল পথে এলে। আমি বারবার বললাম, কিন্তু তুমি কানেই তুললে না। রণর চোখের কালো সানগ্লাস খুলে ঠান্ডা নির্লিপ্ত নজর পাতল মৌনতার পানে। এরপর লাফিয়ে জিপ থেকে নেমে গেল। মৌনতা বোকার মতো তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো, কিন্তু বুঝলো না। ভেতরে ভেতরে রণের ওপর মৌনতার রাগ চড়া হলো। শায়লা নিশ্চিত চিন্তা করবে, মাহির বড্ড নির্দয়। পথে মৌনতাই কোনো ভুল করেছে ভেবে তাকে গালমন্দ করবে। আচ্ছা, মাহির সহ বাড়ির সকলেই যখন শুধাবে তাদের এত দেরি হলো কেন, তখন কি মৌনতা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? জোর গলায় সে বলতে পারবে গা জড়ি করে রণই তাকে নিয়ে গেছে ভুল পথে? মৌনতার ভাবনার মাঝেই দ্রুত জিপে চেপে বসলো রণ। এরপর গাড়ির ইঞ্জিন স্টার্ট করে ছুটতে লাগলো। মৌনতা এক পলক রণকে দেখে শুধালো, এখানে কোনো দরকার ছিল তোমার? হিসু করতে এসেছিলাম। বলে গাড়ি চালানোতে মন দিল রণ। মৌনতা হাতের আঙুল মুড়োয় বলে উঠল, এত দূর আসার কি দরকার ছিল? রাস্তার ধারেই তো কাজ সারা হতো। বলেই মাথা নিচু করে রইল। মৌনতার পানে তাকিয়ে শক্ত মুখে রণ বলল, যাতে তুই নজর দিতে পারিস নাকি? আমার ভবিষ্যৎ দণ্ড দেখার এতই বুঝিয়েছে তোর? তুই তো আচ্ছা বজাত মেয়েরে মনো, অথচ দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানিস না। রণর কথায় মৌনতা কান কাটা গেল লজ্জায়। সে আড়ষ্ট হয়ে গুটিয়ে মিনমিনে করে বলে উঠল, ছি ছি, আমি ওসব ভেবে বলিনি। তুই কিসব ভেবে বলেছিস? মৌনতার উত্তর দেবার আগেই আদনান মির্জার ফোন এলো রণর ফোনে। আকস্মিক বিরক্তিতে রণ কপাল কুঁচকে ফোন রিসিভ করতেই আদনান মির্জা ব্যস্ত গলায় বলে উঠল,
সে কিরণ, কোথায় তোমরা? তোমাদের জন্য অপেক্ষা করছি অথচ তোমাদের আসার খবর নেই। 30 মিনিটের রাস্তা আসতে বুঝি 1.5 ঘন্টা লাগে? রাস্তায় কোনো অঘটন ঘটেনি তো? রণ ভাবলেশহীন হয়ে জবাব দিল, মৌন ভুল পথে আমার চন্দ্রপুর সদরে নিয়ে এসছে বাবা। মেয়েটা সাংঘাতিক ভুলো মনে। ওকে সঙ্গে করে আনাই ভুল হয়েছে। ইচ্ছে তো করছে ঠাঠিয়ে দুচর মেরে গাল ফাটিয়ে দিতে। মুহূর্তেই আদনান মির্জা চেঁচিয়ে বলে উঠলেন, না না, এমন কিছু করো না। ওকে মেরো না। ধীরে সুস্থে মানুষকে জিজ্ঞেস করে এসো, সমস্যা নেই, আমরা অপেক্ষা করছি। বলেই ফোন কাটলেন ভদ্রলোক। এদিকে রণর দেয়া মিথ্যা অপবাদে মৌনতার চোয়াল ঝুলে মুখ হা হয়ে গেল। সে ঘোর প্রতিবাদ করতে চাইল এহেন মিথ্যাচারের, কিন্তু সাহসে কুলালো না। মৌনতার হা হওয়া ঠোঁট নিজের উষ্ণ হাতে বন্ধ করে রণ বলে উঠল, হাওয়া খেয়ে পেট ভরলেও বাড়িতে গিয়ে মুরগির ঠ্যাং খেতে পারবি না মৌন। মুখ বন্ধ করে চুপ মেরে শক্ত হয়ে বসে থাক। মৌনতা তেজি গলায় বলল, মিথ্যা কেন বললে তুমি? আমি তোমাকে এখানে এনেছি? তো কি বলবো? স্বেচ্ছা এখানে এসেছে তোকে রাইট চড়াতে? তুমি ইচ্ছে করে জেনে বুঝে এখানে এসেছো, তাই না? রণ ঠোঁটে বাঁকা হাসি টেনে বলে উঠল, তোর কি মনে হয় মৌন, যেখানে মানুষের চেহারা না দেখে তার পায়ের শব্দ শুনে আমি নাম বলতে পারি, সেখানে 500 গ্রাম চিনব না? আমি কি মঙ্গল গ্রহে বড় হয়েছে? তোর মাথায় তো আসলে কাছে পায়খানায় ঠাসারে। মৌনতা চোখ কপালে তুলে নাক উঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল, তাহলে নাটক কেন করলে? কারণ আছে, সময় এলে বলবো। এবার কালেমা পড়। 1.5 ঘন্টা রাস্তা 40 মিনিটে যাব। গাড়ির স্পিড সর্বোচ্চ থাকবে। ঠিকতে না পারলে আমাকে জড়িয়ে ধরতে পারিস, আমি কিচ্ছু মনে করবো না। বলেই হুড়হুড় করে স্পিড বাড়ালো রণ। চোখের সামনে সবকিছু ঝাপসা দেখল মৌনতা। সে বুঝল এই জীবনের সমস্ত খেলার সাঙ্গ হতে চলেছে আজ। তাই বাঁচার তাগিদে রণর পেট জড়িয়ে কোমরে মাথা গুজে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ, আজকের মতো বাঁচিয়ে নাও মাবুদ। কাল থেকে নামাজ পড়ে মাফ চাইবো আমি, সত্যি। 35 মিনিটের মাথায় সৌম্যর শ্বশুর বাড়ির এলাকায় নির্জন রাস্তায় এসে গাড়ি থামালো রণ। মৌন এখনো রণকে জাপটে ধরে চোখ বুজে বসে আছে। গাড়ির উত্তাল বাতাসে তার চুল আলুথালু পাখির বাসা। কাঁধের ওড়না সরে গিয়ে কালো কুচকুচে তিলটা দেখা যাচ্ছে, সেই সাথে নিষিদ্ধ অন্তর্বাসের ফিতা। রণর সর্বাঙ্গ কেমন ঝাঁকুনি দিয়ে উঠল মৌনতার এলোমেলো সৌন্দর্যে। এদিকে গাড়ি থেমেছে খুশিতে। মাথা তুলল মৌন। সে চারপাশে বিস্ফোরিত নজর বুলালো। সে মরেনি, বেঁচে আছে। দ্বিতীয়বার জীবন তাকে সুযোগ দিয়েছে। বাসায় ফিরেই কারা ফকিরটাকে 50 টাকা সদকা দিবে সে। রণর পেট ছেড়ে নিজের জামা ওড়না ঠিক করতে করতে মৌনতা দুর্বল গলায় বলে উঠল, যাবার সময় তোমার গাড়িতে ভুলেও উঠবো না আমি। সাংঘাতিক বদমাশ লোক তুমি একটা। আর একটু হলেই তো প্রিয় জীবনটা সমাপ্ত হতে যাচ্ছিল আমার। বলেই গাড়ি থেকে নামার জন্য দরজা ধাক্কাধাক্কি করলো মৌন। রণ অদ্ভুত চাহনি নিক্ষেপ করে মৌনতাকে বলে উঠল, আমি থাকতে তুই মরবি না মৌন। আমি মরতে দেবো না তোকে। তোর সাথে আমার অনেক হিসেব নিকেশ বাকি। তাই যাবার পথে আমার সঙ্গে যেতে হবে তোকে। ইটস অ্যান অর্ডার ফ্রম মেজর রন। রণর ফালতু কথায় কান্না দিয়ে লুকিং গ্লাসে নিজেকে একবার দেখল মৌনতা। নিজেকে আস্ত এক রাস্তার পাগলি লাগছে। মেহমান বাড়িতে এহেন বিদঘুটে অবতারে কি করে প্রবেশ করবে সে ভেবেই শক্ত আসনে বসে রইল। মৌনতার চিন্তিত বদনের পানে তাকিয়ে শব্দহীন হাসল রণ। এরপর পকেট থেকে বেলি ফুলের মালাটা সযত্নে বের করে টেনে ধরল মৌনতার চুল। বলল, আয়, চুলগুলো বেনি করে দে। মৌনতা কপাল কুঁচকে রণকে দেখল। গতবারের তুলনায় এবার মানুষটাকে চিনতে বড্ড অসুবিধে হচ্ছে তার। চোখে মুখে কেমন কবি কবি প্রেমিক ভাব, এমনটি আগে কখনো দেখা যায়নি। মৌনতা শতভাগ নিশ্চিত রণ প্রেমে পড়েছে, কিন্তু কার? এই লেডি ক্যাপ্টেন তনুজার, যে মেয়েটা রণ বাড়ি ফিরলেই খালি ফোন করে জানতে চায় রণর ছুটি কবে শেষ হবে। ঠোঁট উল্টে নিজেকে নিজেই মনে মনে বলল মৌন, রণভাই প্রেম করুক, বিয়ে করুক, যা খুশি তাই করুক, আমার কি যায় আসে তাতে? মৌনতার ভাবনার মাঝে মৌনতার চুল টেনে সুন্দর একটা গোছানো বেনুনি পাকালো রণ। এরপর সুন্দর করে চুলে গুজে দিল বেলি ফুলের গাজরা। এরপর প্রশস্ত হেসে বলে উঠল, এবার তোকে দেখে আর কেউ পাগলি ভেবে ঠেল ছুটবে না। মালাটার দাম 20 টাকা। বাড়ি ফিরে 20 টাকা ফেরত দিবি আমায়। মৌনতা চোখ ছোট করে শুধালো, মালা চেয়েছি নাকি? 1 টাকাও দেব না। না দিলে এর দামে অন্য কিছু আদায় করবো আমি। বলে গাড়ি চালু করে একদম অনুদের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। এরপর মৌনতাকে ফেলেই
ঠোঁটে বাঁকা হাসির প্রলেপ ধরে রেখে নেমে গেল। মনে মনে রনকে হাজারটা গালি ছুড়ে দৌড়ে এলো মৌন। অন্যদের বাড়ির সকলের সাথে কুশলাতে বিনিময় করে ড্রয়িং রুমে ঢুকলো রন। পেছনে মাথা নিচু করে এলো মৌনতা। মৌনতাকে দেখে চোখ পাকালো মাহির। শায়লাও দাঁত কামড়ালেন, কিন্তু কারোর সামনে কিছু বলতে পারলেন না। ধীরে ধীরে আলাপচারিতা শেষে খাওয়া দাওয়া শুরু করলো। মৌনতা খেয়াল করলো অনুর ছোট বোন তনু রনকে সমান তালে দেখে দেখে মিটিমিটি হেসে যাচ্ছে। সেই সাথে পাত ভরে তুলে দিচ্ছে মুরগির লেগ পিস আর গরুর ভালো ভালো মাংসগুলো। রন একটা লেগ পিস মৌনতার পাতে তুলে সকলের বড় গলায় বলে উঠল, এটা তুই খা মৌন, দুদিন ধরে না খেয়ে আছিস, এখানে খাবি বলে। আমি আবার অত খেতে পারি না, পোলাও রেখে শুধু মাংসগুলো খা। নে নে চালু কর, বাটি নিয়ে গেলে আর খেতে পারবি না। বলেই প্লেট থেকে আরো কয়েক টুকরো গরুর মাংস যত্নে তুলে দিল মৌনতার পানে। রাগে যেতে মৌনতার মাথা ফেটে যাওয়ার উপক্রম হলো। সে চিৎকার করে সমস্ত কিছুর প্রতিবাদ করতে চাইল, কিন্তু ভদ্রতার খাতিরে নিশ্চুপ রইল। এরপর পানি দিয়ে সমস্ত রাগ গিলে নিল। মৌন পানি খেয়ে গ্লাস টেবিলে রাখতেই রণ সেটা নিয়ে ডকডক করে পানি খেলো। সকলের অলক্ষ্যে এই দৃশ্য দাঁত চেপে মৌনতা বলে উঠল, এটা আমার গ্লাস রণভাই, আমার এটো পানি তুমি কেন খাচ্ছ? খেলে কি হচ্ছে? তোর চলছে মরণঘাতে রোগ ভালো হয়েছে? পানি তো খেয়েছে, তোকে তো আর খাইনি। মৌনতা আর কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে গেল। রণ তা দেখে ঠোঁট টিপে হেসে খাওয়ার মন দিল। মৌনতা নিজের হাত ধুয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। অনুদের বাড়িটা বেশ খোলামেলা। এ বাড়িতে ফুলের গাছ বেশি। ফুল বাগানের একপাশে অনেকগুলো পাখির খাঁচা, তাতে হরেক রঙের পাখি বন্দি। অদ্ভুত সব সুন্দর সুন্দর বাহারি পাখিগুলোতে মৌনতার নজর নিবদ্ধ হলো। সে ঠোঁটে হাসি ফুটিয়ে পাখিগুলোর কাছে এগিয়ে মুগ্ধ নয়নে দেখতে লাগলো। এমন সময় ভেসে এলো পুরুষালী গলার স্বর, আপনার সৌন্দর্যে আজ পাখিদের সৌন্দর্য বিলীন করে দিয়েছে মিস নাম না জানা অপ্সরা। পাখিগুলো লজ্জা পাচ্ছে ওই সৌন্দর্যে। প্লিজ নিজেকে আড়ালে রাখুন, নয়তো নজর লেগে যাবে। এমন কণ্ঠে স্তম্ভিত হয়ে পেছনে তাকালো মৌন। প্যান্টের পকেটে দুহাত গুজে ফর্মাল পোশাকে দাঁড়িয়ে রয়েছে সুদর্শন এক যুবক। মানুষটিকে এ বাড়িতে আগে কখনো দেখেনি মৌন, হয়তো অনুদের আত্মীয়। মৌনতাকে নিশ্চুপ দেখে ছেলেটি এগিয়ে এসে হাত বাড়ালো মৌনতার পানে। হ্যালো, আমি নোমান শাহরিয়ার। অনু আমার কাজিন। মৌনতার সৌজন্য রক্ষার্থে প্রশস্ত হেসে হাত বাড়িয়ে নিজের পরিচয় জানালো। এমন সময় হাতে এক গ্লাস ঠান্ডা পানীয় নিয়ে বাইরে বেরিয়ে এলো রণ। এসেই দেখতে পেল অচেনা এক ছেলের করপুটে মৌনতার হাত বন্দি, আর হাসি মুখে মৌনতার কথা বলছে ছেলেটির সাথে। এহেন দৃশ্যে রণর মস্তিষ্কের রক্ত ছলকে উঠল, যেন টকবক শব্দে ফুটছে সেগুলো। সমস্ত রক্তকণিকার জ্বালা ধরলো। হাতের কাচের গ্লাস সজোরে মুঠো পাকিয়ে চেপে ধরল রণ। শক্ত হাতের পিস্টন সইতে পারল না। ঠুনকো গ্লাস রণর কড়া পড়া হাতে গুড়িয়ে গেল। কাঁচ ভাঙার শব্দে সচকিত হলো মৌন। রক্তচক্ষু নিয়ে জমের ন্যায় দাঁড়িয়ে আছে রণ। মৌনতা ছেলেটির হাত তাৎক্ষণিক ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। রণ গম্ভীর গলায় বলল, ভেতরে যা মৌন, ছোট মা তোকে খুঁজছে। মৌন মাথা নিচু করে প্রস্থান নিল। যাবার আগে ভয়ে ভয়ে একবার কঠিন চোয়ালটায় নজর বুলালো। রূহ পর্যন্ত কেঁপে উঠছে ওই কঠিন দব ভরা চেহারা দেখে। মৌনতার চোখের আড়াল হতেই বিড়বিড় করে রণ আওড়ালো, তোর হাত আমি কেটে ফেলবো মরতে সাবেরি। মুখোমুখি দাঁড়িয়ে আছে নোমান আর রণ। রণর হাত কেটে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। সেটা এক পলক দেখলো নোমান। মানুষটাকে তার কাছে অদ্ভুত রহস্যময় ঠেকছে। একজন আর্মি পার্সন রহস্যময় জটিল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু নিজের হাতের মুঠোয় কোনো দুঃখে মানুষটা কাচের গ্লাস চূর্ণ করবে। নিজের আকাশ সম চিন্তা ভাবনার সমাপ্তি ঘটিয়ে নোমান ব্যস্ত গলায় বলে উঠল, মিস্টার রনু, আপনার হাত কেটে রক্ত ঝরছে, এটার চিকিৎসার দরকার, নয়তো পরে অনেক সাফার করতে হবে আপনাকে। রণ নির্লিপ্ত নির্বিকার ভঙ্গিতে গম্ভীর গলায় জবাব দিল, এসব মামুলি বিষয় আমার জন্য। গ্লাসটা বড্ড ঠুনকো নোমান সাহেব, ধরতেই গুড়িয়ে গেল। আসলে গ্লাস ঠুনকো নাকি হাতটাই শক্ত বুঝতে পারছি না। বোকার মতো হেসে প্রস্থান নিতে চাইল নোমান। এই জটিল মানুষটার সামনে তার কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। নোমান মাথা চুলকে সামনে পা বাড়াতেই রণ ভারী গলায় বলল,
একটু আগে যে পাখির সৌন্দর্য বিশ্লেষণ করছিলেন সে এক পাখিওয়ালার পোষ মারানো হয়েছে। পাখিওয়ালা বড্ড দয়ালু পাখিটার উপর, তাই উড়ে বেড়ানোর স্বাধীনতা দিয়েছে। ওই পাখি ভুলেও শিকার করার কথা মাথায় আনবেন না। পাখিওয়ালা পাখির প্রতি দয়ালু হলেও অন্যের প্রতি বড্ড নির্দয়। বলেই পকেট থেকে রুমাল বের করে নিজে নিজেই কাটা হাতে পেঁচিয়ে গিট্টু দিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। মৌনতা ড্রয়িং রুমে এসে শায়লার কাছে ভীত মুখে বসে মিনমিন করে জিজ্ঞেস করলো, আমায় ডেকেছিলে? শায়লা ভূত দেখার মতো চমকে শুধালো, ও বাবা গো, কোন ঠেকায় তোকে ডাকতে যাব? কোনো কাজ আদৌ লাগে আপনাকে মা জননী? মায়ের তেরা কথায় কপাল কুঁচকে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল মৌন। রনর চোখ দুটো বুকের ভেতর হাঙ্গামা দাঙ্গা বাঁধিয়েছে। অমন ভয়ানক চাহনি মনে পড়তেই কেমন গলা শুকিয়ে উঠছে, শরীর অনুভূতি শূন্য মনে হচ্ছে আর হাত কেঁপে কেঁপে উঠছে। এদিকে মৌনতার ফ্যাকাশে রংহীন মুখের পানে তাকিয়ে তনু নামক মেয়েটি হাতের ইশারায় মৌনতাকে ডাকলো। মৌনতা তাকাতেই মেয়েটা আবারও দোতলায় যেতে ইশারা করলো। মৌন চুপচাপ আলগোছে উঠে তনুর সামনে গিয়ে দাঁড়ালো। মৌনতাকে বগল দাবা করে তনুর সিঁড়ি বেয়ে ছুটল নিজের ঘরে। মেয়েটির আকস্মিকেহেন টানা হ্যাচড়াতে অবাক হলো মৌনতা। সে কিছু জিজ্ঞেস করবার আগেই তনু তাকে নিজের কক্ষে এনে দরজা আটকে দিল। এরপর হাসি মুখে শুধালো, তোমার মিলিটারি ভাইয়ের কোনো অ্যাফেয়ার আছে কারোর সাথে? মৌনতা দ্বিধান্বিত মাথা নাড়ল। এরপর বলল, জানা মতে নেই, কিন্তু অজানায় থাকলেও থাকতে পারে। নিজের ঝলমলে চুলগুলো কাঁধের দুপাশে ছড়িয়ে তনু বলে উঠল, একটু হেল্প করবে? কি হেল্প? মৌনতার প্রশ্নে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বইয়ের তাক থেকে একটা চিঠি বের করে নিয়ে এলো তনু। সেটা মৌনতার হাতে গুজে বলে উঠল, এটা ওনাকে দেবে প্লিজ, বলবে আমি দিয়েছি। ইতস্ততা আর ভয় নিয়ে মৌনতা বলল, যদি নিতে না চায়, কারণ উনি একটু শক্ত মনের মানুষ। এবার চিন্তা রেখা ভাসল তনুর চোখে মুখে। দাঁত দিয়ে নখ কামড়ে তনু বলে উঠল, ওনার ফোন নাম্বার দিতে পারবে? মৌনতা নিঃশব্দে মাথা নাড়িয়ে বলে উঠল, উনি ফোন চালায় না, কেউ তার নাম্বার জানে না, বাসায় কেউ ওনার সাথে যোগাযোগ করতে পারে না, বড় জটিল মানুষ তিনি। তনু তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, তাহলে তুমি এক কাজ করো, তুমি এটা জোর করে ওনার হাতে গুজে দিও, নয়তো তার অগোচরে তার ঘরে রেখে এসো, বাকিটা আমি সামলে নেব। মৌনতা চিঠিখানা হাতে চেপে ঘাড় কাত করে বেরিয়ে এলো। মৌনতার যাবার পানে তাকে উৎফুল্ল হয়ে হাত দিয়ে নিজেকে বাতাস করতে করতে তনু বলে উঠল, বোন বোন যা হব, উফ দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। রেনুমা ছেলের হাতে রুমাল বাঁধা দেখে উৎকণ্ঠা নিয়ে সকলের অগোচারে চেপে শুধালেন, সে কি বাবা, হাত কাটলো কি করে? হাতের পানে তাকিয়ে রণ ভাবলেশহীন জবাব দিল, ও কিছু না মা, বাইরে পাখির খাঁচার ওখানে ভাঙা মরিচে ধরা টিনে পোচ লেগে কেটে গেল, তেমন লাগেনি। তোর হাতের টিনের পোজ লাগতে যাবে কোন দুঃখে? বেখেয়ালে হাতে রেখেছিলাম। আর কিছু জিজ্ঞেস করলেন না রেনুমা। এক পলক ছেলের হাত দেখে বলে উঠলেন, বাসায় গিয়ে মলম লাগিয়ে নিতে হবে। একটু পর দেওয়ান মির্জা সবাইকে ডেকে বসার ঘরে বসালেন। আকরাম কাজী কিছু কাগজপত্র নিয়ে হাজির হলেন। ধীরে ধীরে দোতলা থেকে নিচে আনা হলো অনুকে। সোনালি জামদানিতে তাকে বড্ড সুন্দর লাগছে। রনর ভয়ে চারপাশে মাথা তুলে কিচ্ছুটি দেখল না মৌনতা। শায়লা অনুর রূপে মুগ্ধ হয়ে হাতের বালাখানা খুলে অনুর কোমল হাতে পরিয়ে বলে উঠল, ছোট মা খুশি হয়ে আজ এই টুকুই দিলাম, পরের বার বড়িয়ে দেব। সৌম্য মুগ্ধ চোখে অনুকে দেখল। তার মনে হলো বিয়ের সময় মেয়েদেরকে আলাদা একটা সৌন্দর্য শরীরে বসতি স্থাপন করে, নয়তো অনুকে এর আগে এত সুন্দর লাগেনি কেন? এই যে চোখ ধাঁধানো সৌন্দর্য। অনুর বাবা মা আত্মীয় স্বজনের সাথে আলাপচারিতা শেষে আক্ত সম্পন্ন হলো। সৌম্য খাতায় সিগনেচার করার আগ মুহূর্তে ইশারায় রনকে থ্যাঙ্কস জানালো। এরপর ঘসঘস করে সাইন করে বুকে হাত গুজে বসে রইল। কাজী অনুকে দেনমোহরের কাগজে সাইন করতে বললেন। যেহেতু দীর্ঘদিনের চেনা জানা ভালোবাসা, তাই অনুও সময় নিল না। সকলের হাসি আনন্দ আর খুনসুটির মধ্যে আক্ত শেষ হলো। দেওয়ান মির্জা সকলের সাথে আলাপ করে ঘোষণা দিলেন আগামী শুক্রবার বিয়ে। বরকনেকে আলাদা ঘরে সময় কাটানোর জন্য পাঠানো হলো। সন্ধ্যার আগ মুহূর্তে আর বসার ঘরে সকলের চা নাস্তার আয়োজন করা হলো। অনুদের বাড়ির কাজের মেয়ে আর তনু আয়োজন করলো সবকিছুর। ট্রেতে করে তনু যখন ধোয়া ওঠা চা নিয়ে এলো, তখন এক পলক মৌনতার পানে তাকালো রণ। মেয়েটার সাংঘাতিক ভয়ে গুটিয়ে আছে। চড়ইয়ের মতো চঞ্চল মেয়েটার এহেন নীরবতার রণর রাগ হলো।
তবুও নিজেকে সংযত করে বসে রইল হাত কামড়ে। সকলের হাতে চায়ের পেয়ালা তুলে দিতে দিতে মৌনতার সামনে এসে টেবিলের সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে উদ্যত হলো তনু। হাতের ট্রে ভর্তি গরম চা পড়তে নিল মৌনতার শরীরে। রণ বসা থেকে উঠে এসে তনুকে ট্রে সহ ছুঁড়ে মারল মেঝেতে। ছিটকে ছুঁড়ে পড়ল তনু, আর মেঝেতে ছনছন শব্দ ভাঙল কাপ। মেঝেতে পড়েই আর্তনাদ করে উঠল তনু। এদিকে রণ চোখ মুখে ব্যস্ততা ফুটিয়ে উঁচু গলায় বলে উঠল, তোর গায়ে লেগেছে? ঠিক আছিস তুই? সকালেই এহেন কাণ্ডে বিস্মিত হলো। শায়লা গিয়ে তনুকে মেঝে থেকে তুলে সোফায় বসালো। মেয়েটি এখনো কেমন ঘোর থেকে বেরোতে পারেনি। তনুর মা দৌড়ে এসে কাজের মেয়েকে সাথে নিয়ে ভাঙা সিরামিকের টুকরো পরিষ্কার করে মেয়ের কাছে এলেন। তনু হতভম্ব নজরে রণর পানে তাকিয়ে রয়েছে, অথচ মানুষটার সমস্ত ধ্যান জ্ঞান মৌনতাকে ঘিরে। রণ মৌনতার জামা উল্টে পাল্টে হাত পা ছুঁয়ে দেখল। বিষয়টা শায়লার নজর এড়ালো না। রেনুমা স্তব্ধ হয়ে ছেলের পাগলামি দেখলেন। দেওয়ান মির্জার কাছে তনু মেয়েটাকে বড্ড বেখেয়ালি আর ইচড়ে পাকা মনে হলো। এসে থেকে মেয়েটার অতিরিক্ত পাকামো দেখছেন তিনি। হাত পরিপক্ক, অথচ মাতব্বাড়ি পক্ক। আদনান মির্জা আর সাদনান মির্জা ব্যস্ত হয়ে তনুকে নিয়ে দুঃখ প্রকাশ করতে লাগলেন। লজ্জিত হলেন সবকিছুর জন্য অনুর বাবা। সে তনুকে ঘরে যাবার নির্দেশ দিলেন। নোমান নামক ছেলেটি দূর থেকে সব পরোক্ষ করে যা বুঝবার বুঝল। তাই আর ঘরে না ঢুকে বাইরে পাখিদের সঙ্গে একান্তে গল্প করতে মজল সে। বুঝলি পাখি, আমার ভালোবাসা শুরুর আগেই শেষ হয়ে গেল। মিলিটারি বড্ড হুঁশিয়ারি পাখিওয়ালা। রাতের খাওয়া দাওয়ার পর সকলেই বিদায় নেওয়ার জন্য তৈরি হলো। মৌনতা ঘুমে দুনিয়া তাকিয়ে দেখতে পারছে না। শরীর ডুলছে সাংঘাতিক ঘুমে। মনে হচ্ছে বিছানায় শরীর ছোঁয়াতে পারলেই ধরনীর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হবে তার। ধীরে ধীরে সবার থেকে বিদায় নিয়ে যার যার গাড়িতে উঠল সকলে। শায়লা মৌনতাকে ডেকে বলল, আমার সাথে আয় মন। শায়লার ডাক শুনে পা বাড়াতেই রণ বলে উঠল, আমার গাড়িতে যাবেও ছোট মা। তুমি মাহির, মইন আর ছোট চাচুর সাথে যাও। মৌনতার ঘুম উবে গেল এহেন কথায়। শায়লা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাড়িতে উঠে চুপচাপ বসে রইলেন। রণ মৌনতার পানে তাকিয়ে হুঙ্কার ছাড়ল, চল আমার সাথে, তোর হাতের রেখা গণনা করব। ভয়ে সিটিয়ে উঠল মৌনতা। গাড়িতে না উঠে ঠায় দাঁড়িয়ে মাথা নিচু করে রইল। রণ পুনরায় শীতল কণ্ঠে বলল, চল, দেরি হয়ে যাচ্ছে। নাকি নোমান সাহেবকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না? মৌনতা আর দাঁড়ালো না, চপল পায়ে গাড়িতে উঠে বসলো। এরপর রণ ড্রাইভিং সিটে বসে সবাইকে ফেলেই চলে গেল। ধীরে ধীরে রণর পিছনে এলো বাকি সকলে। গাড়িতে ভয়ের চোটে ঘুমের ভান ধরে চোখ বুজে পড়ে রইল মৌন। রণ বার কয়েক সেই ভং ধরা চেহারা দেখল। মৌনতার এহেন ছলচাতুরিকে রণর ক্রোধ সপ্তম আকাশ ছুল। এরপর হিসিয়ে বলে উঠল, আমি জানি তুই ঘুমাসনি। চোখ খুল মৌন, নয়তো ধাক্কা দিয়ে ফেলে দেবো গাড়ি থেকে। ভয়ে আরো চোখ চেপে পড়ে রইল মৌন। রণ গম্ভীর গলায় শুধালো, ছেলেটির হাত ধরে বেশ শোভনের মতো হচ্ছিল, তাই না? তোর ঠোঁটে কমলা রঙের হাসি খেলছিল, প্রেম করতে মন চেয়েছিল তার সাথে। মৌনতা জবাব দিল না। আরো কিছুক্ষণ বকবক করলো রণ। নিশ্চুপ মৌনতার সাহস দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না রণ। সে রাস্তায় এক সাইডে জোরে ব্রেক কষে গাড়ি থামালো। আকস্মিক ঝাঁকুনিতে রণর কাঁধে হেলে পড়ল মৌনতার মাথা। রণ শুদ্ধ হয়ে বসে রইল। মৌনতার ভারী শ্বাস পড়ছে। মেয়েটা সত্যিই ঘুমিয়ে গেছে। তার এলোমেলো চুল মুখ চোখ জুড়ে হুটুপুটি করছে। আলগোছে সেই এলোমেলো চুলগুলো মৌনতার কানের পিঠে গুজে রণ তাচ্ছিল্য হেসে বলে উঠল, আমাকে জ্বালিয়ে পড়ে নিশ্চিন্তে তুই কি করে ঘুমাচ্ছিস? তুই বড় নির্দয় মৌন। তোর দিলে আমার জন্য একটু দেওয়া মায়া নেই? তা আমি তোর কাঙাল। বলেই গাড়ি স্টার্ট করলো রণ। এরপর এক হাতে মৌনতার মাথা জড়িয়ে অন্য হাতে ড্রাইভিং করে সাবধানে সন্তর্পণে ছুটল বাড়ির মুখে। পরের দিন খুব সকালে ঘুম ভাঙল মৌনতার। স্বীয় কক্ষে নিজেকে আবিষ্কার করে চোখ ডলল মৌনতা। গত রাতের ঘটনা সবটাই তার কাছে স্বপ্ন মনে হলো। তাই মাথা থেকে সমস্ত চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে হারমোনিয়াম আর গানের খাতা নিয়ে বসলো দেওয়ান মির্জার দাওয়ার উঁচু জায়গাটায়। এরপর হারমোনিয়ামে কিছুক্ষণ সারে গামা বাজনা বাজিয়ে ধরলো রবীন্দ্রসঙ্গীত। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। মৌনতার গানের শব্দে ঘুম ছেড়ে উঠে গেল সকলে। সেই সাথে ডেকে উঠল তার কাকের ঝাঁক। গত রাতে সকলেই দেরিতে ঘুমিয়েছে। সকাল সকাল মেয়েটির এহেন অত্যাচার কারো সহ্য হলো না।
সাদনান মির্জা বিছানাতে শায়লার ওপর চড়াও হলেন। তিনি জোর গলায় বললেন, না শালা না, উফ, এ কিছুতেই আমার মেয়ে নয়, কিছুতেই না। বলেই কানে আঙুল গুজে পাশ ফিরলেন। মৌনতার সঙ্গীত সাধনা যখন তুঙ্গে, তখন ট্রাউজারের পকেটে এক হাত গুজে হাই তুলতে তুলতে বেরিয়ে এলো রণ। এরপর চোখ মুখ কুচকে বুকে হাত ভাঁজ করে পুরো গানটা শুনল। রণর মনে হলো হারমোনিয়াম কেঁদে কেঁদে বাজার আকুতি জানাচ্ছে। মৌনতার হাত থেকে এই জড়বস্তুকে রক্ষা না করলে রণকে ঘোর অভিশাপ দেবে এই হারমোনিয়াম। তাই রণ মৌনতার গানের মাঝেই হাত তালি দিয়ে বলে উঠল, বাহ বাহ বাহ, সেরা মনতা সাবেরি, সেরা। তোর কাছে সাবিনা ইয়াসমিনও ফেল। বাহ, কি সুরলা কণ্ঠ তোর, বাট গানটা তুই ভুলভাল গাচ্ছিস। গানটা এভাবে হবে না। আকস্মিক রণর গলা মৌনতার মধ্যে ভয় ঢুকালো। সে হারমোনিয়াম দূরে সরিয়ে মিনমিন করে বলে উঠল, তুমি কি করছো এখানে? আর আমি গান ঠিকই গেয়েছি। রণ মাথা নাড়িয়ে বলল, তুই ঠিক গান গাসনি, তোর গানটা এভাবে হবে মৌন। ঘুম থেকে অগ্নি চেহারা নিয়ে তরতর করে মৌনতার সামনে এসে দাঁড়ালো মাহির। বাড়িতে এসেছে পর্যন্ত মৌনতা তার মাথা গরম করে রেখেছে। এত বড় মেয়ে, অথচ কাজকর্ম সব নির্বোধ মেয়ে মানুষের মতো। এতদিন বাদে বাড়িতে এসেও ব্যাককল মেয়েটির জন্য শান্তিতে থাকা যাচ্ছে না। মাহির ক্রোধ চোখে হাত উচালো। উদ্দেশ্য ঠাটি এক চড় মেরে মৌনতার গানের নাম ভুলনো, কিন্তু তার আগেই ঠান্ডা ধমকে রণ বলে উঠল, সামনে থেকে সরে যা মাহি, ওর জন্য অন্য স্বাস্থ্যের ব্যবস্থা করেছি আমি। মৌনতার কাজকর্ম ঘিরে রণর মনে আকাশ সম জেদ জন্মাচ্ছে। গতকালকে ঘটনা মন থেকে কিছুতেই সরছে না, অথচ মেয়েটাকে দেখে কি সুন্দর বেসুরা গান গাইছে, যেন সে কোনো অন্যায় করেনি। তাই রণ ঠিক করেছে যতক্ষণ এই বেকুব মহিলাকে শাস্তি না দেবে কৃত অন্যায়ের জন্য, ততক্ষণ সে শান্তি পাবে না। রণর ধমকে মাহির হাত গুটিয়ে সরে দাঁড়ালো। আজ সারাদিন বোনের চেহারা দেখবে না সে। মাহিরের মাঝে মাঝে মনে হয় এটা তার বোনই নয়, রাস্তায় কুড়িয়ে পাওয়া কোনো পাগল ছাগলের সন্তান। তার বোন এত নির্লজ্জ, ব্যাককল আর উন্মাদ হতে পারে না। না না, কিছুতেই না। মৌনতার জন্মকুষ্টি ঘটালে দেখা যাবে মেয়েটাকে নিশ্চিত ট্রেনে কুড়িয়ে পাওয়া গেছে, নয়তো কোনো পাগলি রাস্তায় ভুলে ফেলে চলে গেছে। মাহিরের ভাবনা শেষ হবার আগেই রয়ে শয়ে রণশীতল গম্ভীর গলায় বলে উঠল, তোর গলার সুর বড্ড বেসুরে আর কর্কশ মৌন। সকল সকল তাললয়হীন হারমোনিয়ামের বাজনা আর তোর এই বেসুরে গলায় ভে ভে করে আমাকে সকালে ঘুম ভেঙে বড্ড ভুল করেছিস তুই। এর জন্য তোর পানিশমেন্ট আবশ্যক। তুই কি শাস্তির জন্য প্রস্তুত? উত্তরের জন্য একটা অপশনই রয়েছে, সেটা হচ্ছে ইয়েস। রণর কথায় মাহির আনন্দে আটখানা হলো। কিয়া ক্লাইম্যাক্স ভেবেই মনে মনে নেচে উঠল মাহির। মৌনতা যে আজ রণর কবলে পড়ে ধরাশায়ী হচ্ছে, এটা ভেবে মাহিরের লাফাতে ইচ্ছে করলো। মাহির কাঁধ উঁচু করে আশেপাশে দেওয়ান মির্জার সন্ধান করলো। পুরোটা চূড়ান্ত বজ্জাত, এখনই এসে সমস্তটা ভেস্তে দেবে। আজ যাতে কশিন কালেও দেওয়ান মির্জার ঘুম না ভাঙে তার জন্য দোয়া করতে লাগলো মাহির। এদিকে রণর মুখে শাস্তির কথা শুনে বোধশূন্য অসহায় হলো মৌন। সে ছলছল চোখে সামনে দাঁড়ানো বদরাকে গম্ভীর মানুষটার শক্ত মুখের পানে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল। মানুষটার চোখ মুখে কাঠিন্যের ছাপ স্পষ্ট। বুকে হাত ভাঁজ করে এমন কায়দায় দাঁড়িয়ে রয়েছে, ভঙ্গিমায় মনে হচ্ছে অনুশীলন মাঠের এক অপরাধী সোলজার তার অফিসারের সামনে শাস্তির প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছে। তাৎক্ষণিক চোখ নামিয়ে মাথা নত করে ঠোঁট টিপে কিছুক্ষণ কিছু একটা ভাবলো মৌনতা। এরপর পিনপিনে পাতলা ঠোঁট জোড়া নাড়িয়ে বলে উঠল, আমি শাস্তি পেতে প্রস্তুত, বলো কি করতে হবে আমায়? এত সহজে মৌনতার শাস্তি মেনে নিল ভেবেই এক ভ্রু উঁচু হলো রণর। সে মুখটা আরেকটু কঠিন করে বলে উঠল, তেমন কিছু নয়, শুধু উঠানে ঘেউ ঘেউ করা কালো কুকুরটার সামনে দাঁড়িয়ে আমি যেটা শিখিয়ে দিলাম সেম গানটাই গাইবি, কুকুরের ঘেউ ঘেউর তালে তালে। কুকুরে মৌনতার সাংঘাতিক ভয়, আর বাড়িতে পোষা কালো কুকুরটা বড্ড হিংস্র। মন মতো কিছু না হলেই বিশ্রী দাঁত খেকিয়ে ঘেউ ঘেউ করে। যদিও মাহির কুকুরটা পালে, বাড়ির সকল সদস্যের সাথে তার ভাব থাকলেও মৌনতার সাথে তার যুগ যুগান্তরের বৈরিতা। কি হলো, কথা বলছিস না যে? শাস্তি পছন্দ হয়েছে? রণর শীতল গলায় চমকে উঠল মৌন। এরপর চোখের জল কোনো মতে আটকে বলে উঠল, ভাইয়া, ওই কুকুর আমাকে দেখলেই কামড়াতে আসে। আর তুমি জানো, ওই কুকুরটাকে আমি সাংঘাতিক ভয় পাই।
মৌনতার ওপর আজ কোনো দরদ দেখালো না রণ। মেয়েটা গতকাল তাকে বেশ পুড়িয়েছে। বজ্জাত মেয়ে লোক কি জানে পরপুরুষের হাত ধরে যখন সে দাঁত কেলাচ্ছিল তখন রণর বুকে কেমন লেগেছে। রণ মনের ভাবনা ফেলে ভাবলেশহীন বলল, ঠিক আছে, তাহলে অন্য শাস্তি ঠিক করেছে তোর জন্য। একথা শুনে মাহির ঘোর আপত্তি জানালো। রণ পরিস্থিতি সহজ করছে ভেবে তার পায়ের তলা শিরশির করলো রাগে। সে বলল, রণ ভাই, আগের শাস্তি মঞ্জুর, আমার পছন্দ হয়েছে। রণ হাত উঁচিয়ে মাহিরকে থামিয়ে ভারী গলায় বলল, যেদিন তোকে শাস্তি দেব সেদিন নিজেরটা নিজে চুজ করিস। আজ মৌনতার শাস্তি ও ডিসাইড করবে। আর নিজের ছোট বোন শাস্তি পাচ্ছে, কোথায় ভাই হয়ে পাশে দাঁড়াবি, তা না করে শাস্তি বাড়ানো জোরদার করছিস। ধিক্কার তোকে। মাহির কপাল কুঁচকে বলল, ও আমার বোন হয়। তোরই বোন, তোর মায়ের পেটে ওকেই দেখেছি আমি। অস্বীকার করলে রক্ত সাফ হবে না। যাক সেসব কথা শোন মৌনু। মৌনতা গড়িয়ে পড়া চোখের জল মুছে মাথা নত করে দাঁড়িয়ে রইল। সামান্য গান গাইবার অপরাধে উদ্বাস্ত তুল্য মানুষগুলো তার সাথে যে অপরাধ খারাপ আচরণ করেছে তা আজীবন মনে রাখবে সে। এরপর একদিন সময় সুযোগ বুঝে সুদ সমেত ফেরত দেবে। মৌনতার প্রতিশোধ পরায়ণ মুখের পানে তাকিয়ে শ্লেষতক হাসল রণ, যেন মেয়েটার পেটের সমস্ত কথা ইতিমধ্যে পড়ে ফেলেছে সে। এরপর বলল, আজকে সারাদিন বাড়িতে যে কটা ফকির ফকিনে আসবে তাদের সবার সামনে গিয়ে তুই বলবি তুই দুবারের ম্যাট্রিক ফেল করা ছাত্রী। আবারও বলবি পড়াশোনা তোর ভাল লাগে না, তার জন্য বাড়ি বাড়ি ঘুরে তোর জন্য রিক্সাওয়ালা ভ্যানওয়ালা খোঁজে, সম্বন্ধ নিয়ে আসে, তোর বাপকে জানায়। রাজি আছিস? এবার চিৎকার করে কান্না পেল মৌনর, কিন্তু মেজর ইবতেহান রণর সামনে গলা বাড়িয়ে কান্নার সাহস হলো না তার। মৌনতা কপাল পেয়ে ঝরে পড়া নীরব অশ্রুদানা দুহাতে মুছে ঠোঁট টিপে বলে উঠল, আমি কুকুরের সামনেই গান গাইব রণ ভাই। এমন সময় শায়লা এলেন। এসে রণর শেষোক্ত কথাগুলো শুনলেন। গতকাল মেয়েকে ঘিরে রণর যে অনুভূতি তিনি সন্দেহ করেছিলেন তা বালির বাঁধের ন্যায় ভেঙে গেল। তিনি মনে মনে আশাহতও হলেন বটে। রণর মতো ছেলে মৌনতাকে গ্রহণ করবে না ভেবে মনকষ্ট সরে কাজে গেলেন। শায়লা সরতেই ধীরপদে প্রকাণ্ড খোলা উঠানটায় বেরিয়ে এলো মৌনতা। উঠানের মধ্যখানে চোখ বুজে ঝিমুচ্ছে মাহিরের পোষা কুকুর কালু। কুকুরটা বেশ মোটা তাজা আর কুচকুচে কালো। মাছ মাংস গিলে গিলে গায়ে অসুরের শক্তি উৎপাদন করেছে এই কালু। মৌন ফাঁকা ঢোক গিলে সুর তুলল, সেদিন দুজনেই হেগেছিল বনে। এমন সময় শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো কালু। এরপর মৌনতার মুখের পানে তাকিয়ে কিছুক্ষণ ঘটনা বোঝার চেষ্টা করলো। চতুর্পানে পশুটির মস্তিষ্কে ঘটনা ক্যাচ করতেই ঘেউ ঘেউ আলোড়ন তুলল চরম বিরক্তিতে। ভয়ে অল্প দমল মৌনতা। এরপর পুনরায় পরের লাইন গাইল। কুকুর এবার ঘেউ ঘেউ এর মাত্রা বাড়ালো, সেই সাথে তেড়ে কামড়াতে এলো মৌনতাকে। ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল মৌন। সৌম্য আর রেনুমা দৌড়ে বেরিয়ে এলো মৌনতার কান্নায় আর কালুর ঘেউ ঘেউ শব্দে। রেনুমা এসে মৌনতার বাহু চেপে সরিয়ে রণর সামনে গিয়ে রাগান্বিত গলায় বলে উঠলেন, ছোট বোন হয় তোমার, এসব কি ধরনের আচরণ? দুদিন পর যখন অন্যের ঘরে চলে যাবে মেয়েটা, তখন এসব মনে করে পস্তাবে, বুঝলে? বলেই মৌনতাকে টেনে রান্নাঘরে নিয়ে শায়লার উদ্দেশ্যে বলল, কিরে শাইলা, মেয়েটাকে সবাই মিলে কুকুর লেলিয়ে ভয় দেখাচ্ছে আর তুই রান্না করছিস? সত্যি এই মেয়ে তোর পেটের তো? নিজ সন্তানের সাথে এসব কি আচরণ তোদের? মাথায় এতই যদি বোঝা হয় তবে আমায় দিয়ে দে, নিয়ে সৌম্যের বাসায় চলে যাব। এরপর তোরা আনন্দে থাকিস। মৌনতা আজ খুব কাঁদলো রেনুমাকে জড়িয়ে। বাড়ির কেউ তার সাথে ভালো আচরণ করে না। পড়াশোনায় একটু কাঁচা বলে এত অপমান অপদস্থ। মৌনতার বুক ভেঙে ব্যথা করে উঠল। সে মনে মনে সিদ্ধান্ত নিল, আজ বাড়ি ছেড়ে চলে যাব আমি, আর তোমাদের জ্বালাবো না। সবাই ভালো থেকো, সুখে থেকো তোমরা। সারাটা দিন ঘরে দরজায় এটে কাঁদলো মৌন। সকলের হাসি তামাশা সে আর নিতে পারছে না। কোমল মনে অদম্য জেদ জন্মেছে আজ। রেনুমা শায়লা থেকে শুরু করে বাড়ির প্রত্যেকে এসে দরজা ধাক্কিয়ে ভাত খাবার জন্য অনুরোধ করছে মৌনতাকে, কিন্তু মৌনতা কারোর ডাকে সাড়া দেয়নি।
রণ নিজেও এসে দরজা ভাঙবার হুমকি দিয়েছে, তবুও গো ধরে বসেছিল সে। এরপর ধরণীতে যখন রাত নামলো তখন ধীরে ধীরে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো মৌনতা। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আকাশে আজ চাঁদ নেই, মেঘ ঢেকে নিয়েছে, হয়তো রাতে বৃষ্টি হবে। দেয়ালে থাকা ঘড়িতে সময় দেখলো মৌনতা, রাত 11টা বাজে। মির্জাবাড়ির সকলেই গভীর ঘুমে তলিয়েছে, কারণ গ্রামের মানুষের কাছে রাত 11টা মানে মধ্যরাত। ব্যালকনি থেকে সরে এসে পুনরায় কক্ষে ঢুকলো মৌন। এরপর নিজের জামার কয়েকটা ওড়না গেরো দিয়ে খোলা বেলকনির রেলিংয়ে বাঁধলো। বিছানার ওপর থেকে সাদা নকশি কাঁথাটা নিচে ছুঁড়ে মেরে বিধাতার নাম নিয়ে ঝুলে ঝুলে বেলকনি থেকে নামার চেষ্টা চালালো। আজ যে করেই হোক এই অপমানজনক বাড়ি থেকে সে চলে যাবে। একটা কাকপক্ষীও তো দূর, গেটের পাহারাদার কালু পর্যন্ত টের পাবে না কে হারিয়ে গেল এই বাড়ি থেকে। মনের জেদ সফল করতে বেশ খসরত করে হাত পা ছিলে নিচে নামলো মৌন। বাড়ির পেছনের ঝোপে কি যেন খচখচ শব্দ করে নড়ে উঠল মৌনতার উপস্থিতিতে। মৌন ভয়ে আয়তল কুর্সি পরে বুকে ফু দিয়ে গায়ে কাঁথা জড়িয়ে চুপি চুপি পা মারিয়ে মির্জাবাড়ির আঙিনা থেকে চলে যেতে লাগলো। নিজ কক্ষের ব্যালকনিতে বসে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে রণ। মৌনতার উপর কড়া জুলুম নিজের ভেতর বেশ অপরাধবোধ কাজ করলো তার। মৌনতা খায়নি বলে সে নিজেও খায়নি। মেয়েটা এভাবে মনে কষ্ট নিবে, রণ যদি ঘূর্ণাক্ষরে টের পেত তবে কখনোই মেয়েটাকে এভাবে শাস্তি দিত না। রণর ভাবনার মাঝে হঠাৎ দূরে সাদা ছায়া দেখলো রণ, কেমন হেলে দুলে দূরে মিলিয়ে যাচ্ছে। কপাল কুঁচকে এক দৃষ্টিতে সেই ছায়ার পানে তাকিয়ে রইল রণ। এরপর ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে ব্যালকনি থেকে ঝাঁপিয়ে পড়লো কমান্ডো স্টাইলে। চলতে চলতে মৌনতার হঠাৎ মনে পড়লো সে টাকা আনতে ভুলে গেছে। পা চালিয়ে সারা রাতেও এই গ্রাম পেরোতে পারবে না সে। এবার তবে উপায় কি? গায়ের কাঁথা চাদরের মতো করে শরীরে নাকে মুখে পেঁচিয়ে ভীতিহীন জঙ্গল মারিয়ে জোর পায়ে হাঁটতে লাগলো মৌন। এমন সময় পেছন থেকে কেউ তাকে জাপটে ধরে বলে উঠল, শুনেছি এই গ্রামে নাকি চোরের উপদ্রব বেড়েছে আজকাল। চোর যেহেতু ধরেই ফেলেছে তবে মির্জা দেওয়ান সাহেবের কাছে নিয়ে এর বিচার করা হোক। আকস্মিক রণর গলায় শক্ত হয়ে রণর শরীরের সাথে সেটে রইল মৌন। সে নাক চোখ ঢাকার চেষ্টা করলো দু হাতে, কিন্তু রণ তাকে শূন্যে তুলে কাঁধে ফেলে লম্বা পায়ে ছুটলো বাড়ি অভিমুখে। মৌনতা শব্দ করে বলতে চাইল নিজের পরিচয়, কিন্তু সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। রণ ঠোঁট কামড়ে হাসি রোধ করে বলে উঠল, কি রে চোর বেটা, শরীরে এইটুকুন মাংস ও শক্তি নিয়ে চুরি করতে এসছিস? ধরে নিয়ে যাচ্ছে বিচার করতে, তবু পালানোর চেষ্টা করছিস না। মৌনতা বিপাকে পড়ে কিছুক্ষণ ভাবলো কি করবে না করবে। এরপর অভিমানী গলায় বলে উঠল, তোমাদের শান্তি দিতে আমি বাড়ি ছেড়ে অনেক দূর পালিয়ে যাচ্ছি, আমায় ছেড়ে দাও। মৌনতার কথায় থামলো রণর চপল পা। সে কোলে তুলতেই কাঁধ থেকে নামিয়ে মৌনতাকে নিজের সামনে আনলো। এরপর কম্পিত গলায় বলল, কথাটা আবার বল। কোল থেকে আছাড় দিয়ে নামিয়ে মৌনতার গালে ঠাস করে এক শক্ত চর বসালো রণ। চরে মৌনতার গাল ধরে গেল, লাল হলো কিনা অন্ধকারে দেখা গেল না গুলুপু গালটা। রণ আরেকটা চর উঁচাতেই দু হাত গাল চেপে ধরে শব্দ করে কাঁদলো মৌন। আর মারলে মরে যাবো রণ ভাই, তোমার হাত বড্ড শক্ত, এই দেখো আমার আমার চামড়া উঠে গেছে। বলেই রণর একদম নিকটে এসে শরীর ছুঁই ছুঁই দাঁড়ালো মৌনতা। রণর শরীর কেঁপে উঠল এহেন কাছাকাছি স্পর্শে। মৌনতার কান্নাযুক্ত কম্পিত শ্বাস বুকের কাছে খুব লাগছে, কেমন বুকের চামড়া পড়ে যাচ্ছে সেই শ্বাস উত্তাপে। রণ হাত গুটিয়ে নিল। এরপর এলোমেলো হাওয়া নিজে যে সামলে হিসিয়ে বলে উঠল, তুই তো সাংঘাতিক ভীতু মেয়ে রে মনু। সকালে অপমানের লজ্জা পেয়ে কোথায় একটু ভালো করে পড়াশোনা করে পাশ করবি, তা না করে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছিস। তুই চোর, আর পালিয়ে যাবি বা কোথায়? রাস্তায় রাস্তায় নষ্টামি করতে, নাকি আগে থেকে জুটিয়ে রাখা কোনো প্রেমিকের বাড়িতে? রণর কথায় মৌনতা মাথা নিচু করে ঠোঁট কামড়ে কাঁদল। কথাগুলো তার মনে খুব লাগলো। অপমানটা বড্ড শক্ত। হৃদয়হীন গম্ভীর বদরাগী মানুষটা কেমন অকপটে এতগুলো কথা বলে ফেললো, অথচ মৌনতার কোনো ছেলে বন্ধু পর্যন্ত নেই। এবার জেদ হলো মৌনতার, রণসহ বাড়ির সকলের ওপর। সে মাথা নিচু করে ভাবল, একদিন স্কুলের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে উঠবো, এরপর ধবধবে সাদা এক স্মার্ট ছেলেকে বিয়ে করে রণ ভাইয়ের চোখে গুঁতো মারবো, বলবো তোমার চাইতেও বেস্ট। কথাগুলো ভেবে মাথা দোলাতো মন। এরপর গায়ের কাঁথা চেপে ধরে রণকে ফেলেই বাড়ির মুখে হাঁটা ধরল।
পেছনে নিশ্চুপ দাঁড়িয়ে তপ্ত শ্বাস ফেলল রণ। মেয়েটাকে কিভাবে বুদ্ধিজ্ঞান সম্পন্ন বানাবে রণ জানে না। এত বড় মেয়ে, অথচ ঘটে বুদ্ধি নেই এক বিন্দু। যা আছে তা কেবল শয়তানি আর ছেলে মানুষই। এদিকে আকাশে মেঘ ডেকে গুড়গুড় শব্দে বাজ পড়তে লাগলো। আকাশ গভীর ঘুম থেকে হুড়মুড়িয়ে উঠল সেই শব্দে। বৈদ্যুতিক ঝলকে পুরো কক্ষ আলোকিত হয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে উঠে কক্ষের জানালার কাছে এসে এলো আকাশ। কাঠের পাল্লা জোড়ানা বন্ধ করলে একটু পর বর্ষণে পুরো ঘর ভেসে যাবে, তাই ঘুম ঝরানো চোখে বাইরে তাকালো সিদ্দিক। এরপর হাত বাড়িয়ে টেনে আনলো জানালার পাল্লা। বিদ্যুৎ চমকে হঠাৎ আকাশের দৃষ্টিগত হলো সফেদ অবয়ব। এরপর সবকিছু অন্ধকার স্বাভাবিক। আকাশ ধরে নিল মতিভ্রম, কিন্তু পরক্ষণেই আবারও একই দৃশ্য। এবার ভয়ে বুক কেঁপে উঠল আকাশের। সে চিৎকার করতে চাইল আগত আশ্রির আগমনে। আকাশ জানালা লাগাতে ভুলে গেল। ঠায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য স্থির নজর পেতে রইল। হঠাৎই ঝুমঝুমিয়ে বৃষ্টির ধারা ঝরতে লাগলো। এমন সময় আকাশ খেয়াল করলো সাদা পোশাকে আবৃত আশ্রিয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে তার জানালার পানে। এবার আর স্থির থাকতে পারল না আকাশ। সে গলা কাঁপিয়ে মির্জাবাড়ি নাড়িয়ে চিৎকার করলো, ও বাবা গো, আমারে খাইয়া ফেলাইলো কেরা, কোনে আসবেন, আমারে বাঁচান, নানা যান, চামেলি। আকাশের চিৎকারের মুহূর্তে আলো জ্বলে উঠল প্রতিটা কক্ষে কক্ষে। এরপর সকলেই তড়িঘড়ি করে দৌড়ে এলো আকাশের ঘরে। চামেলি দরজা ঠক ঠক করে ডেকে উঠল। দেওয়ান মির্জা গলা উঁচু করে শুধালেন, দরজা খোল আক্কু, কি হয়েছে তোর, ভয় পেয়েছিস? দৌড়ে দরজার কাছে এসে আগল খোলে মুহূর্তেই জ্ঞান হারালো আকাশ। বাকি কথা বলার জন্য অবশিষ্ট রইল না সে। এদিকে মৌনতা আর রণ দৌড়ে বাড়ির আঙিনায় এসে দাঁড়ালো। দুজনের শরীর ভিজে জুবুথুবু অবস্থা। শীতল জলের স্পর্শে মৌনতার কাঁপন ধরল। সে গায়ের কাঁথাটা আর একটু টেনে টুনে গায়ে দিয়ে উঠানের কোণে এসে ঘাপটি মেরে দাঁড়ালো। কারণ মির্জাবাড়ির চতুর্দিকে জ্বলছে ফকফকে আলো। সেই সাথে মানুষটা হাউকাউ। পুরুষ মানুষের চিৎকার চেঁচামেচিতে মৌনতার বুক ধরধর করে কাঁপতে লাগলো। তার মানে ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছে মৌনতার পালানোর খবর। শায়লা মৌনতাকে আর আস্ত রাখবে না ভেবেই মৌনতার চিৎকার করে কান্না পেল। এমন সময় বাইরে বেরিয়ে এলো আদনান মির্জা। আকাশের মাথায় পানি ঢালার জন্য বালতি নিয়ে এসেছেন তিনি। বালতি বৃষ্টির ধারার নিচে রেখে কিছুক্ষণ বৃষ্টির পানে তাকিয়ে রইলেন আদনান মির্জা। এরপর গলা উঁচিয়ে বললেন, কে ওখানে? আদনান মির্জার গলার পেয়ে জেগে উঠল কুকুর কালো। নাক দিয়ে কিছু শুকে ঘেউ ঘেউ করে উঠল সে। বিষয়টা আদনান মির্জার খানিকটা লাগলো। নিশ্চিত বাড়িতে চোর এসেছে ভেবেই ঘরের ভেতর ঢুকলেন তিনি। এরপর ফিরলেন মৌনতার বাবাকে নিয়ে। কালো এলোপাতারি দৌড়ে খুঁজতে লাগলো পরিচিত সেই গন্ধ। মৌনতার চোখ মুখ ফ্যাকাশে হয়ে এলো ভয়ে। সে গাছের আড়ালে লুকিয়ে পেছনে ফিরতেই রণর মুখোমুখি এলো। এরপর ফিস ফিস করে চোরা মুখে বলে উঠল, এবারের মতো বাঁচাও রণ ভাই, বিনিময় যা চাইবে তাই দেব, সত্যি। রণ ঠোঁটের শয়তানি হাসি ঝুলিয়ে বলল, যা চাইবো তাই? তরিত মাথা ঝাঁকালো মৌনতা। ভেবে বলছিস তো, দেখিস পরে আবার পস্তাস না। এবারও ঝটপট মাথা ঝাঁকালো সে। রণ সুযোগটা লুফে নিল। সে মৌনতাকে আড়াল করে দাঁড়ালো। মুখোমুখি হলো রণ আর কালু। কালু গড়গড় শব্দে দাঁত বের করলো। মৌনতাকে প্রোটেক্ট করে কমান্ডো স্টাইলে পৌঁছাতে লাগলো রণ। এরপর কুকুরের চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, স্ট্যান্ড ডাউন। কালুর সাথে রণর বেশ ভালো কানেকশন আছে। প্রায় মিলিটারি ডগ ট্রেনিং ঘটায় কালুর উপর সে। তাই আজ আর কালুকে নিয়ে তার ঝামেলা পোহাতে হলো না। কালু শান্ত হলো। সুযোগ বুঝে রণ মাটি খুপড়ে ভেজা মাটি ছুঁড়ে ফেললো দূরে। সে ঝরঝর শব্দে অনুসরণ করে ঘেউ ঘেউ করতে করতে দৌড়ে গেল কালু। পেছন পেছন দৌড়ে এলো দুই ভাই। রণ অন্ধকার মারিয়ে মৌনতাকে চেপে ধরে বাড়ির কোণে মোটা জারুল গাছটার পেছনে লুকালো। মৌনতা ফিসফিস করে বলে উঠল, ঘরে ঢুকবো কখন, ভিজে গেছি, শীত করছে তো। নিজের শীতল হাতের করপুতে মৌনতার ঠোঁট চেপে ধরল রণ। এরপর বলল, আর বলিস না, ধরা পড়ে যাব। মৌনতা মাথা তুলে রণর চোখের পানে তাকালো। এরপর ঠোঁট চেপে ঠায় দাঁড়িয়ে রইল। গোসল করিস না কয়দিন, তোর গন্ধে কুকুরও ঘুম ভেঙে গেল। প্রতিদিন সাবান শ্যাম্পু দিয়ে গোসল করবি, বুঝছিস? মৌনতা চুপচাপ কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল।
সবসময় মানুষটার বকবকানি ভালো লাগে না। বাড়ির চারপাশ খুঁজে কিছুই পেলেন না আদনান মির্জা আর সাদনান মির্জা। মনের ভুল ভেবে কালুকে তাড়াতে তাড়াতে ভেজা শরীরে উঠান চলে এলেন তারা। বিদ্যুৎ চমকে মৌনতার ভেজা মুখশ্রী দেখে ফাঁকা ঢোক গিলল রণ। ফর্সা মুখ জুড়ে কেমন লহরী তুলছে সেই বর্ষার জল। বড্ড হিংসে হলো রণর, আবার লোভও জাগলো। বুকের ছাতি ফেটে উঠল চরম পিপাসায়। রণর করপুটে এখনো মৌনতার মুখ বন্দি, শুধু ফ্যাকাশে গাল আর কালো চোখ জোড়া দেখা যাচ্ছে। কি মায়া তাতে! রণ বেসামাল হয়ে যাচ্ছে এই মায়ায়। নিষিদ্ধ ইচ্ছে জাগতে চাইছে বারংবার। এক পর্যায়ে নিজেকে সামলাতে ব্যর্থ হলো রণ। সে ঘোর ধরা গলায় বলে উঠল, কিছুক্ষণ আগেই বলেছিল আমি যা চাইবো তাই দিবি, রাইট? মৌনতা মাথার উপর নিচ করল। রণ বাঁধনহারা হিংস্রের ন্যায় হাত সরিয়ে মৌনতার গলায় ভাঁজে ঠোঁটের উষ্ণ পরশ ছোঁয়ালো। এরপর কাঁধে সব শেষে ঠোঁট আঁকড়ে ধরল। চোখ বড় বড় করে জমে দাঁড়িয়ে রইল মৌনতা। তার শরীর হেলে দুলে কাঁপছে। চোখের সামনের ঘটনা সব দুঃস্বপ্ন লাগছে। মৌনতার যখন সম্মতি ফিরল তখন আশেপাশে রণ নেই। বৃষ্টি থেমে গেছে। মৌনতা ঠোঁট চেপে ধরে গাছের সাথে হেলান দিয়ে বসে গেল। এরপর জ্ঞান হারালো। মির্জা বাড়ির কারোর মাথায় ঢুকলো না বাড়ির পিছনে জারুল গাছের নিচে ভেজা শরীরে কাঁথা গায়ে দিয়ে মৌনতার জ্ঞান হারানোর কারণ। রেনুমা অচেতন মৌনতাকে জড়িয়ে ধরে কাঁদলেন। শায়লা অপরাধীর ন্যায় দাঁড়িয়ে রইলেন। দেওয়ান মির্জা বাড়ির প্রত্যেকটা মানুষকে মুখে যা নয় তাই বলে গালি দিলেন। শেষমেশ নিজের লাঠি দিয়ে কয়েক ঘা বসালেন সাদনান মির্জা আর মাহিরের শরীরে। এরপর ক্রুদ্ধ গলায় বলে উঠলেন,